গপ্প ভাইবস অডিও ড্রামা গপ্পে জাগুক অনুভব। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসের সামান্য চাকরি, প্রায়ই এখানে সেখানে বদলি হয়ে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায়ই ধারকর্য হয়ে যায়। ঋণ শোধ দিতে নাভিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর উপর হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাকের জোর নেই, তার উপর লোকটা বড্ড মেনিমুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে, নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার 12টা বেজেছে। আজ এই স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কি করে। এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়ে গিন্নি বললেন, আমি যাব না, তুমি যাও। আমি এখানে বাসা ভাড়া করে থাকবো। আর বদলি আমার পোষাচ্ছে না বাপু। নবীনবাবু মাথা চুলকে বললেন, তাতে খরচ বাড়বে বই কমবে না। ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে। দুটো এস্টাবলিশমেন্ট টানবো কি করে? ঠিক আছে, যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ওরা ঘোরায়। নবীনবাবু মিনমিন করে বললেন, একখানা দরখাস্ত নিয়ে উপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম। তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না। দেখা যাক কি হয়। বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছালেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরো ক্রোশ 2 পথ পেরুলে তবে নিত্যানন্দপুর। গঞ্জমতো জায়গা, তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয় মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাই ছাড়া হতে হবে না। ওপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, কি অখেদ্যের জায়গা গো, এ যে খাপ ছাড়া গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তার বদলি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকানপাটে তো বিশেষ নেই দেখছি। বাজার হাট কোথায় করবে? নবীনবাবু বললেন, বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না। সপ্তাহে 2 দিন মাত্র হাট। তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন, খোঁজ নিয়েছো? স্কুল একটা আছে, মাইলটাক দূরে। কেমন কে জানে। জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে উপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে। এখন মরি আমরা এখানে পচে। নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি। জিনিসপত্রের দাম বেশ চড়া, প্রত্যন্ত গা। এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়। জিনিসপত্র তেমন ভালো নয়, পাওয়া যায় না সবকিছু। বাজারের হাল শুনে গিন্নি চটলেন। আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও, এ জায়গায় মানুষ থাকে মাগো। নবীনবাবু ফাপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন, ওগো, খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে, একটি ফোঁটাও তেল নেই। আর রাতে রান্না হবে কি দিয়ে? দেখো না আশেপাশের বাড়িগুলোতে একটু খুঁজে পাওয়া যায় কিনা। অনেক গেরস্ত বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরুলেন। বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো। কার বাড়ি যাবেন ভাবছেন। ডানহাতি পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটু জঙ্গল মতো আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলোই যেন জ্বলছে মনে হলো। নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাহর করে দেখলেন
একখানা ঝাপতোলা দোকান বলেই মনে হচ্ছে যেন। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে। দিন দরিদ্র চেহারা হলেও দোকানি, কালো রোগাপনা কণ্ঠধারী একজন লোক দোকানে বসে আছে। বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, আগে আসুন। নবীনবাবু খুশি হলেন। আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না। সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল, আছে ভালো ঘানির তেল। কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, মানে দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না, 6 টাকা করেই দেবেন। নবীনবাবু খুবই অবাক হলেন। 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো দারুণ ভালো তেল দেখছি। কোথায় পেলে গো? নবীনবাবু বললেন, আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি। লোকটা বড় ভালো। লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরে। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। বলল, আপনাকে দাম দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, আপনার নামই তো জানি না এখন। আগে কালাচাঁদ নন্দী, কালা বলেই ডাকবেন। আচ্ছা, আপনি কি সব জিনিসই রাখেন কালাবাবু? যে আজ্ঞে, তবে সন্ধ্যের পরে আসবেন। দিনমানে আমি দোকান খুলি না, ও সময়ে আমার চাষবাস দেখতে হয়। 2 দিন পর গিন্নি হঠাৎ বললেন, ওগো, আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলে মেয়েরা। ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালার দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর। দনুমনো করে গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে, আর বাছাই গরম মশলা এক্ষুনি দিচ্ছি। দাম? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকা করেই দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি। বললেন, ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতো ওকেও পাঠাতে পারবো। তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল। কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম, কিন্তু সে তো আকাশ থেকে পড়ল। বলল, 7 জন্মেও কালাচাঁদের দোকানের কথা শুনিনি। হবে হয়তো, নতুনই খুলেছে। আমি খোঁজ নিয়ে বলবো খন। 2 দিন পর ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাড়টার চুলকে অনেক ভেবে বলল, মানে তা কম হবে না, ধরুন গায়ের পত্তন থেকেই আছে। নবীনবাবুর একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনোই হবে, তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শোনেনি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, গায়ে আমার অনেক শত্রু, লোকের কথায় কান দেবেন না। আচ্ছা, তাই হবে। পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন, তা হ্যাঁ গো, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কোর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। ওই পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না। বলল নবীনবাবুর মাথাটাই গেছে। নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করলো। মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কিনা, তাই ওরকম বল। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এ কথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল, তা আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন। অন্যরা সব বলছে যে কেউ নাকি এ দোকানের কথা জানে না। কালাচাঁদ তেমনই মৃদু মৃদু হেসে বলল,
জানার দরকারই বাকি, আপনার ও সমস্ত নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবুর বুকটা একটু দূর দূর করে উঠল। বললেন, তা হ্যাঁ, আমি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের তো কখনো দেখি না। মানে দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, একজনের জন্যই তো দোকান। কালাচাঁদ হাসল। আসবেন। নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পরদিনই গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, পরের মাসে মাইনে পেয়েই দিয়ে দেব। তাড়া কিসের? ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, আহা, না না না, অত নয়। আমার হিসেব সব লেখা আছে। 5টি টাকা মোট পাওনা, তাও সেটা 2 দিন পর হলেও চলবে। বসুন, একটু সুখ দুঃখের কথা কই, টাকা পয়সার কথা থাক। নবীনবাবু খুবই অবাক হলেন। 5 টাকা পাওনা বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তা এভাবেই চলল। চাল, ডাল, মশলাপাতি, ঘি, তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহারী জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুশি। নবীনবাবুর মাইনের অর্ধেকেরও উপরে বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি। দিও না। হ্যাঁ গো, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো? আমাকে একদিন নিয়ে যাবে? নবীনবাবু শশব্যস্তে বললেন, না 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 না, তোমাদের কারো যাওয়ার দরকার নেই। সকলের কি সব সয়? গিন্নি চুপ করে গেলেন। নবীনবাবু আর বদলি চাননি। তিনি কিন্তু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন।